আজ আমরা এমন একজনের গল্প বলবো যাকে কেউ দেখে নায়ক হিসেবে, আবার কেউ বিশ্বাসঘাতক হিসেবে। এমন এক জীবন যা যে কোনো স্পাই থ্রিলারকেও হার মানায়। ঠিক। আমাদের হাতে থাকা বিভিন্ন সূত্র ঘেঁটে আজ আমরা এলি কোহেনের জীবনের গভীরে ডুব দেব। দেখব কিভাবে মিশরের এক সাধারণ যুবক মোসাদের সবচেয়ে বিখ্যাত এবং সম্ভবত সবচেয়ে বিতর্কিত গুপ্তচরদের একজন হয়ে উঠলেন। একদম। আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য শুধু ঘটনাগুলো পরপর বলে যাওয়া নয়, তাই না? আমরা চেষ্টা করব সেই মানুষটাকে বুঝতে যার জীবনের প্রত্যেকটা মোড় ছিল আনুগত্য আর প্রতারণার এক চরম পরীক্ষা। তার অবিশ্বাস্য উত্থান, দামেস্কে তার বিচরণ, তার নাটকীয় পতন এবং মৃত্যুর এত বছর পরেও তাকে ঘিরে যে কিংবদন্তি আর বিতর্ক, সবকিছুই আমরা সূত্রগুলোর আলোকে বিশ্লেষণ করব। তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। এলি কোহেন জন্ম মিশরের আলেকজান্দ্রিয়ায় 1924 সালে। হ্যাঁ, ছোটবেলা থেকেই তিনি ছিলেন অসাধারণ মেধাবী। ফরাসি স্কুলে পড়তেন, বেশ কয়েকটা ভাষায় কথা বলতে পারতেন। ঠিক। আর এই অসাধারণ স্মৃতিশক্তিই ছিল তার সবচেয়ে বড় অস্ত্র, আবার বলা যায় দুর্বলতাও। আচ্ছা, সেটা কিভাবে? দেখুন, 1957 সালে তিনি ইসরায়েলে চলে আসেন, কিন্তু নতুন দেশে তার শুরুটা একদমই ভালো ছিল না। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে অনুবাদকের চাকরির জন্য আবেদন করেন, কিন্তু সেখানে গিয়ে ব্যর্থ হন। কেন? এত মেধা থাকা সত্ত্বেও? কারণটা বেশ মজার। সূত্রগুলো বলছে তিনি ছিলেন প্রচণ্ড আত্মবিশ্বাসী, যা অনেক সময় অহংকারের মতো শোনাতো। একদম অহংকারের মতো। এমনকি মোসাদের মতো সংস্থাও তাকে প্রথমবার বাতিল করে দেয়। ভাবুন একবার, সব পরীক্ষায় পাশ করার পরেও ইন্টারভিউ বোর্ড মনে করেছিল তার এই অতি আত্মবিশ্বাস বিপদ ডেকে আনতে পারে। কিন্তু এটাই তো তার চরিত্রের সবচেয়ে বড় প্যারাডক্স, যে অহংকারের জন্য মোসাদ তাকে প্রথমে বাতিল করল। সেই অবিশ্বাস্য আত্মবিশ্বাসী তো তাকে পরে এত বড় সাফল্য এনে দিয়েছিল। ইট ওয়াজ এ ডাবল এজড সোয়ার্ড। কয়েক বছর পর সেই মোসাদই তাকে আবার ডেকে পাঠায়, কারণ ততদিনে পরিস্থিতি বদলে গেছে। মোসাদের তখন এমন একজনকে দরকার ছিল যে সিরিয়ার ভেতরে একদম মিশে যেতে পারবে, তাদের উচ্চারণে কথা বলতে পারবে, তাদের মতো করে ভাবতে পারবে। ঠিক। আর এলি কোহেন ছিলেন সেই কাজের জন্য একেবারে নিখুঁত একজন প্রার্থী। আর এরপরই শুরু হলো তার জীবনের সবচেয়ে বড় রূপান্তর। এলি কোহেন থেকে কামাল আমিন তাবেত হয়ে ওঠার গল্প। এটা নিশ্চয়ই শুধু নাম বা পোশাক বদলানোর মতো সহজ ছিল না। বিলকুলই না। এটা ছিল নিজের অস্তিত্বকে পুরোপুরি মুছে ফেলার মতো একটা ব্যাপার। কঠোর প্রশিক্ষণের মাধ্যমে তাকে তার অতীত, তার পরিচয়, এমনকি তার হাঁটাচলা, কথা বলার ভঙ্গিও, সবকিছু বদলে ফেলতে হয়েছিল। ভাবা যায়, বছরের পর বছর ধরে অন্য একটা মানুষ হিসাবে বেঁচে থাকা, এর মানসিক চাপটা তো ভয়ঙ্কর। ভয়ঙ্কর তো বটেই। তার নতুন পরিচয় হলো কামাল আমিন তাবেত, আর্জেন্টিনায় বড় হওয়া এক ধনী সিরীয় ব্যবসায়ী, যিনি তার মাতৃভূমিতে ফিরে আসতে চান। আর এই নতুন পরিচয়ের জন্য তাকে তার স্ত্রী নাদিয়া, তার সন্তানদের সবাইকে পেছনে ফেলে যেতে হয়েছিল। আর এই কামাল আমিন তাবেত পরিচয়ে তিনি 1962 সালে দামেস্কে পা রাখেন। আর সেখানে গিয়ে যা করলেন তা এক কথায় অবিশ্বাস্য। তিনি দামেস্কের অভিজাত সমাজে যেন ঝড়ের মতো প্রবেশ করলেন। তার বাড়িতে জমকালো পার্টির আয়োজন হতো, যেখানে সিরিয়ার বড় বড় সামরিক কর্মকর্তা, রাজনীতিবিদ, সব প্রভাবশালী ব্যক্তিরা আসতেন। আর ওই পার্টিগুলোই ছিল তার তথ্য সংগ্রহের মূল জায়গা, প্রধান ক্ষেত্র। মদের আসরে মাতাল কর্মকর্তাদের মুখ থেকে তিনি রাষ্ট্রের গোপন পরিকল্পনা জেনে নিতেন। শুধু তাই নয়, তিনি তথ্যের জন্য হানি ট্র্যাপও ব্যবহার করতেন। সুন্দরী নারীদের ব্যবহার করে ফাঁদে ফেলা। হ্যাঁ, প্রভাবশালী ব্যক্তিদের ফাঁদে ফেলে তাদের কাছ থেকে গোপন নথি বা তথ্য আদায় করতেন। গোয়েন্দা জগতে এটা একটা ক্লাসিক কিন্তু মারাত্মক কৌশল। তার আকর্ষণীয় ব্যক্তিত্ব আর উদারতার আড়ালে যে একজন ঠান্ডা মাথার গুপ্তচর লুকিয়ে আছে, সেটা কেউ কল্পনাও করতে পারেনি। তার কৌশলগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত বোধহয় গোলান মালভূমির সেই ঘটনাটা। এটা শুনলে এখনও অবিশ্বাস্য লাগে। অবশ্যই ঘটনাটা তার ধূর্ততার এক চরম উদাহরণ। তিনি সিরীয় প্রতিরক্ষা কর্মকর্তাদের সাথে গোলান মালভূমি পরিদর্শনে যান। আচ্ছা। সেখানে তিনি দেখেন সিরীয় বাংকারগুলো সরাসরি সূর্যের নিচে। সৈন্যদের খুব কষ্ট হচ্ছে। তিনি তখন পরামর্শ দেন,
সৈন্যদের একটু ছায়ার জন্য বাংকারগুলোর পাশে ইউক্যালিপটাস গাছ লাগালে কেমন হয়? বাহ, কি মানবিক একটা পরামর্শ। সিরীয় কর্মকর্তারা তার এই মহানুভবতায় মুগ্ধ হয়ে যায়। তারা তাকে বন্ধু ভেবে বাহাবা দেয়, কিন্তু তারা ঘুণাক্ষরেও টের পায়নি যে ওই গাছগুলো আসলে ছিল বন্ধুত্বের নিদর্শন নয়, বরং মৃত্যু পরোয়ানা। ঠিক তাই। ওই গাছগুলো আসলে ছিল ইসরায়েলি বোমারু বিমানের জন্য নিখুঁত টার্গেট মার্কার। 1967 সালের 6 দিনের যুদ্ধে ইসরায়েলি বিমানগুলো ওই গাছগুলোকেই নিশানা করে সিরিয়ার সমস্ত বাংকার ধ্বংস করে দেয়। অবিশ্বাস্য। এই একটা ঘটনাই তো তার দ্বৈত পরিচয়কে স্পষ্ট করে তোলে। একদম। ইসরায়েলের চোখে এটা ছিল দেশের সুরক্ষার জন্য একটা মাস্টার স্ট্রোক, কিন্তু সিরিয়া দৃষ্টিকোণ থেকে এটা ছিল বন্ধুত্বের আড়ালে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। তার সাফল্য এতটাই চূড়ায় পৌঁছেছিল যে সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট আমিন আল হাফিজ তাকে দেশের প্রতিরক্ষামন্ত্রী বানানোর কথা গুরুত্ব দিয়ে ভাবছিলেন। কি বলছেন? তার মানে সিরিয়ার সম্পূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থা একজন ইসরায়েলি গুপ্তচরের হাতে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল? এটা তো সিনেমার গল্পকেও হার মানায়। ঠিক। কিন্তু এত সব সংবেদনশীল তথ্য তিনি দামাস্কার একেবারে কেন্দ্র থেকে তেল আভিভে পাঠাতেন কিভাবে? 60-এর দশকের প্রযুক্তিতে এটা তো প্রায় অসম্ভব কাজ ছিল। এখানেই তার গোয়েন্দাগিরির দক্ষতা। তার অ্যাপার্টমেন্টটা ছিল দামাস্কের সবচেয়ে সুরক্ষিত এলাকার একটিতে, সিরিয় জেনারেল স্টাফ হেডকোয়ার্টার্সের ঠিক উল্টো দিকে, একেবারে নাকের ডগায় বসে। ঠিক তাই। তিনি তার শোবার ঘরে একটা ছোট কিন্তু শক্তিশালী রেডিও ট্রান্সমিটার লুকিয়ে রেখেছিলেন। প্রতিদিন সকালে একটা নির্দিষ্ট সময়ে তিনি মোর্স কোডের মাধ্যমে বার্তা পাঠাতেন, আর তিনি এত দ্রুত টাইপ করতে পারতেন যে সিরীয়দের পক্ষে সেই সিগন্যাল ট্র্যাক করা প্রায় অসম্ভব ছিল। শোবার ঘরের রেডিও ট্রান্সমিটার শুনতে সহজ লাগলো, 60-এর দশকে এটা কতটা ঝুঁকিপূর্ণ ছিল? প্রচণ্ড ঝুঁকিপূর্ণ। তখনকার প্রযুক্তিতে রেডিও সিগন্যাল দীর্ঘক্ষণ ধরে চললে তার উৎস খুঁজে বের করা যেত, তাই প্রতিটা সেকেন্ড ছিল গুরুত্বপূর্ণ। এলি কোহেনের মোর্স কোডে অবিশ্বাস্য গতি তাকে বারবার বাঁচিয়ে দিয়েছে। আর অন্য তথ্যগুলো, যেমন ধরুন কোনো মানচিত্র বা নথি, সেগুলোর জন্য তিনি অন্য কৌশল নিতেন। তার কাছে ছিল মিনিস্কস ক্যামেরা, আকারে একটা লাইটারের চেয়েও ছোট। ওটা দিয়ে ছবি তুলে তিনি অদৃশ্য কালিতে লেখা চিঠির সাথে ইউরোপে পাঠিয়ে দিতেন। আচ্ছা। আবার কখনো কখনো তার রপ্তানির ব্যবসার আড়ালে, মানে আসবাবপত্র বা শৌখিন জিনিসের ভেতরে, গোপন চেম্বার তৈরি করে ফিল্ম বা নথি পাচার করতেন। একজন প্রভাবশালী ব্যবসায়ী হওয়ায় কাস্টমসে তার জিনিসপত্র তেমন তল্লাশিও করা হতো না। তার মানে তার পাঠানো তথ্যের উপর ভিত্তি করেই ইসরায়েল অনেক বড় বড় সিদ্ধান্ত নিত। নিঃসন্দেহে। গোলান মালভূমির ওই বাংকারের তথ্য তো ছিলই। এছাড়াও তিনি সিরিয়ার সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে পাওয়া মিগ ফাইটার জেটের বিস্তারিত তথ্য পাঠিয়েছিলেন, যা ইসরায়েলি বিমানবাহিনীকে আকাশপথে অসম্ভব প্রভাবে দিয়েছিল। তার মানে তার পাঠানো তথ্যের কারণে হাজার হাজার ইসরায়েলি সেনার জীবন বেঁচেছিল বলে মনে করা হয়। ঠিক। কিন্তু ক্ষমতার চূড়ায় পৌঁছানোর পরই পতনের গল্পটা শুরু হয়। আর সব ট্র্যাজিক হিরোর মতোই তার পতনের কারণও ছিল তার নিজের ভেতরের কোনো দুর্বলতা, তাই না? অনেকটা তাই। 1964 সালের শেষ দিকে এসে এলি কিছুটা বেপরোয়া হয়ে ওঠেন। প্রায় 3 বছর ধরে তিনি দামেস্কে একছত্র আধিপত্য চালাচ্ছিলেন। তার হয়তো মনে হয়েছিল তিনি অজেয়, তাকে সন্দেহ করার মতো কেউ নেই। একদম। এই অতিরিক্ত আত্মবিশ্বাস থেকেই তিনি তথ্য পাঠানোর পরিমাণ অনেক বাড়িয়ে দেন। মোসাদ তাকে বারবার সতর্ক করেছিল, এমনকি ইসরায়েলে ফিরে আসার জন্য বলেছিল, কিন্তু তিনি শোনেননি। কেন শোনেননি? হয়তো তিনি মিশনটা শেষ করতে চেয়েছিলেন, অথবা হয়তো কামাল আমিন তাবেতের পরিচয়ের ভেতরে এতটাই ডুবে গিয়েছিলেন যে ঝুঁকিটার বুঝতে পারছিলেন না। আর ঠিক তখনই সিরিয়ারা তাদের পাল্টা চাল দিল। তারা বুঝতে পারছিল যে তাদের গোপন তথ্য কোথাও ফাঁস হচ্ছে, কিন্তু উৎসটা ধরতে পারছিল না। হ্যাঁ, সিরীয় গোয়েন্দা সংস্থা তখন মরিয়া হয়ে সাহায্য চাইল তাদের মিত্র সোভিয়েত ইউনিয়নের কাছে। আর সোভিয়েতরা তাদের হাতে তুলে দিল সেই সময়ের সবচেয়ে আধুনিক রেডিও ট্র্যাকিং সরঞ্জাম আর একদল বিশেষজ্ঞ। ও, তার মানে প্রযুক্তিগতভাবে তারা এগিয়ে গেল অনেকখানি। এই যন্ত্রগুলো ছিল এতটাই শক্তিশালী যে শহরের যে কোনো প্রান্ত থেকে আসা দুর্বলতম রেডিও সিগন্যালের উৎসকেও নিখুঁতভাবে শনাক্ত করতে পারত। আর এরপরই তারা সেই ভয়ঙ্কর ফাঁদটা পাতল। হ্যাঁ, এক কথায় ভয়ঙ্কর। 1965 সালের 7 জানুয়ারি সিরীয় গোয়েন্দারা কোনো ঘোষণা ছাড়াই পুরো দামেস্ক শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। পুরো শহরের?
কেন? তাদের উদ্দেশ্য ছিল একটাই, শহরের সব স্বাভাবিক ইলেকট্রনিক যন্ত্র বন্ধ করে দেওয়া, যাতে ব্যাটারি চালিত কোনো ট্রান্সমিটার চালু হলে তার সিগন্যাল স্পষ্টভাবে ধরা পড়ে। এটা ছিল একটা নীরব শিকারের আয়োজন। আর এলি কোহেন সেই ফাঁদে পা দিলেন? তিনি তো এই পরিকল্পনার কিছুই জানতেন না। সকাল 8টায় প্রতিদিনের মতো তিনি তার ট্রান্সমিটার চালু করলেন, আর যেই না তিনি মর্স কোড টাইপ করতে শুরু করলেন, সোভিয়েত ট্র্যাকারগুলো মুহূর্তের মধ্যে সিগন্যালটির উৎস শনাক্ত করে ফেলল। ঠিক তাই, এলি যখন তার শেষ বার্তাটি পাঠাচ্ছেন, তখনই সিরীয় গোয়েন্দা প্রধান আহমেদ সুইদানির নেতৃত্বে সশস্ত্র বাহিনী তার অ্যাপার্টমেন্টের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে হাতে নাতে ধরে ফেলা হয়, ট্রান্সমিটারের সামনে বসা অবস্থাতেই। এরপর যা হয়েছিল তার নৃশংসতার চরম পর্যায়। প্রায় 4 মাস ধরে তার ওপর অমানবিক নির্যাতন চালানো হয়, কিন্তু বলা হয় তিনি একটিও গোপন তথ্য প্রকাশ করেননি। 4 মাস? হ্যাঁ, অবশেষে যখন তার আসল পরিচয় ফাঁস হলো, তখন পুরো সিরিয়া যেন স্তব্ধ হয়ে গেল। তাদের সম্ভাব্য প্রতিরক্ষামন্ত্রী, দামেস্কের অভিজাত সমাজের নয়নের মণি, আসলে একজন ইসরায়েলি গুপ্তচর। এটা তাদের জন্য এক জাতীয় অপমানের চেয়ে কম কিছু ছিল না। একদম। এরপর বিচারের নামে যা হয়েছিল তাকে তো প্রহসনই বলা চলে। এলিকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগই দেওয়া হয়নি, সরাসরি ফাঁসির রায় ঘোষণা করা হলো। ফাঁসির আগের রাতে তিনি তার স্ত্রী নাদিয়ার উদ্দেশ্যে একটি চিঠি লিখেছিলেন, তাই না? হ্যাঁ, সেখানে তিনি বলেন, প্রিয় নাদিয়া, অতীতের জন্য শোক করো না, বরং ভবিষ্যতের দিকে তাকাও। আর সেই রাতে? সেই রাতেই একজন ইহুদি ধর্মগুরু বা রাব্বাই যার সাথে দেখা করার অনুমতি পান। তার সাথেই এলি তার শেষ প্রার্থনা শেমা ইসরায়েল পাঠ করেন। ইহুদি ধর্মে এটি সবচেয়ে পবিত্র প্রার্থনাগুলোর একটি। মৃত্যুর আগে বা চরম বিপদের মুহূর্তে এই প্রার্থনা পাঠ করা হয়। এটা ছিল তার নিজের পরিচয়, এলি কোহেন হিসেবে শেষ মুহূর্ত। এরপর এলো সেই দিনটা, 18 মে 1965। দামেস্কের মার্জে স্কোয়ারে হাজার হাজার মানুষের সামনে তার ফাঁসি কার্যকর করা হয়। এ ঘটনাটা শুধু একজন গুপ্তচরের মৃত্যু ছিল না, এটা ছিল দুটো দেশের সম্পর্কের মধ্যে একটা গভীর ক্ষত, যা আজও শুকায়নি। ফাঁসির আগে তার শরীরে আরবি ভাষায় অপরাধনামা লেখা একটি কাপড় ঝুলিয়ে দেওয়া হয়েছিল। আর ফাঁসির পর তার দেহটি নাকি ঘণ্টার পর ঘণ্টা ঝুলিয়ে রাখা হয়েছিল, প্রায় 6 ঘণ্টা ধরে, এবং টিভিতে সেই দৃশ্য সরাসরি সম্প্রচার করা হয়। এটা ছিল সিরিয়ার অপমান এবং ক্ষোভের এক বীভৎস বহিঃপ্রকাশ। তারা পুরো বিশ্বকে একটা বার্তা দিতে চেয়েছিল, বিশ্বাসঘাতকতার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। কিন্তু এলি কোহেনের মৃত্যুর পরেও তো নাটক শেষ হয়নি। তার দেহ নিয়ে যে টানাপোড়েন শুরু হয়েছিল, সেটাও তো আর একটা লম্বা গল্প। ঠিক, ইসরায়েল বারবার অনুরোধ করা সত্ত্বেও সিরিয়া তার মরদেহ ফেরত দিতে অস্বীকার করে। তাদের ভেতরের অপমান বোধ আর ঘৃণা এতটাই তীব্র ছিল যে তারা এলি কোহেনের কোনো চিহ্নই ইসরায়েলকে ফেরত দিতে চায়নি। একদম। মোসাদ বেশ কয়েকবার তার দেহ উদ্ধারের জন্য সিরিয়ার ভেতরে গোপন অভিযান চালায়, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়। সিরিয়া সেনাবাহিনী, আমার যতদূর মনে পড়ে, তারা অন্তত 3 বার তার কবরস্থান পরিবর্তন করে। 3 বার? কেন? সম্ভবত মোসাদদের কমান্ডোদের হাত থেকে বাঁচতে। এক পর্যায়ে তার দেহাবশেষ একটি গভীর গর্তে ফেলে তার ওপর কংক্রিট ঢেলে দেয়, যাতে কেউ আর কোনোদিন তার সন্ধান না পায়। কিন্তু এত বছর পর 2018 সালে মোসাদ এমন একটা কাণ্ড ঘটায় যা সবাইকে অবাক করে দিয়েছিল। এলি কোহেনের হাতঘড়িটি। হ্যাঁ, তারা সেই ঘড়িটি উদ্ধার করে নিয়ে আসে। এটা ছিল এক অসাধারণ প্রতীকাত্মক অভিযান। মোসাদের কাছে এটা কেবল একটা ঘড়ি ছিল না, এটা ছিল তাদের শ্রেষ্ঠ এক যোদ্ধার অস্তিত্বের অংশ, তাদের নীতির প্রতিফলন। আমরা কখনো কাউকে পেছনে ফেলে আসি না। তারা এই কাজটা করল কিভাবে? সিরিয়ার গৃহযুদ্ধের সময়কার অস্থিতিশীল পরিস্থিতিকে কাজে লাগিয়ে মোসাদের এজেন্টরা একটি বিশেষ অপারেশনের মাধ্যমে ঘড়িটি উদ্ধার করে। ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয় যে এটি এলিরই ঘড়ি। তৎকালীন মোসাদ প্রধান তখন বলেছিলেন, আমরা তাকে ফিরিয়ে আনতে পারিনি, কিন্তু তার সময়ের অংশটুকুকে দেশে ফিরিয়ে এনেছি। ভাবা যায় 53 বছর পর স্বামীর কোনো স্মৃতিচিহ্ন ফিরে পাওয়াটা তার স্ত্রীর জন্য কতটা আবেগঘন মুহূর্ত ছিল। নাদিয়া কোহেন কান্নায় ভেঙে পড়েছিলেন। এতগুলো বছর তিনি অপেক্ষা করেছেন। এই ঘড়িটা ছিল তার স্বামীর সাথে তার শেষ স্পর্শের মতো। এই একটা ঘটনা এলি কোহেনের কিংবদন্তিকে নতুন করে জীবন্ত করে তোলে। তাহলে সবশেষে আমরা এলি কোহেনের উত্তরাধিকারকে কিভাবে দেখব? ইসরায়েলের কাছে তিনি একজন জাতীয় বীর, একজন অমর শহীদ, আর সিরিয়ার কাছে তিনি একজন বিশ্বাসঘাতক, এক অভিশপ্ত স্মৃতি। একই মানুষ,
দুটো সম্পূর্ণ বিপরীত পরিচয়। ঠিক, তার গল্পটা আমাদের এটাই দেখায় যে ইতিহাস, আনুগত্য এবং বিশ্বাসঘাতকতা কতটা আপেক্ষিক হতে পারে। তিনি তার দেশের জন্য যা করেছেন তা এক দেশের চোখে সর্বোচ্চ বীরত্ব, অন্য দেশের চোখে ক্ষমার অযোগ্য অপরাধ। একদম। একজন মানুষের জীবন কিভাবে দুটো দেশের ইতিহাস আর জাতীয় চেতনায় এত গভীরভাবে জড়িয়ে থাকতে পারে, এলি কোহেন তার সবচেয়ে বড় উদাহরণ। আমাদের হাতে থাকা সূত্রগুলোর শেষ পর্যবেক্ষণটিও বেশ ভাবনার উদ্রেক করে। সেখানে বলা হয়েছে এলি কোহেনের আলোচনা হয়তো আরও দশক বা শতক ধরে চলবে। আর তার বিতর্কিত কীর্তিকলাপের স্মৃতি ততদিন টিকে থাকবে যতদিন মোসাদের মতো সংস্থার অস্তিত্ব থাকবে। আর এখানেই হয়তো আমাদের শ্রোতাদের জন্য একটা চূড়ান্ত ভাবনা থেকে যায়। কি সেটা? একজন মানুষের আনুগত্য এবং বিশ্বাসঘাতকতার সীমানা আসলে কোথায়? কার প্রতি আনুগত্যকে আমরা বীরত্ব বলবো আর কার প্রতি বিশ্বাসঘাতকতাকে অপরাধ? এই উত্তরটা হয়তো চিরকালই নির্ভর করবে আপনি ইতিহাসের কোন দিকে দাঁড়িয়ে প্রশ্নটা করছেন।